চলাই জীবন, চড়ই বেতি। আর চলার পথেই যে রূপ, রস আর গন্ধের আস্বাদ আমরা পাই, তাই আমাদের জীবনের আনন্দ। For the kind attention of the passengers, train number 3133 অনেকদিন ধরেই এই ইচ্ছেটা ছিল দূরপাল্লার ট্রেনে সাধারণ কম্পার্টমেন্টে বিনা রিজার্ভেশনে একটা জার্নি করা। অবশেষে সেই সুযোগটা হলো 13ই মে 2025-এ। শিয়ালদার ঘড়িতে এখন সন্ধ্যে 7টা বেজে 50 মিনিট। আমরা রয়েছি শিয়ালদায়, যাব উত্তরবঙ্গ, কিন্তু কোন ট্রেনে যাব সেটা এখনো ঠিক নেই। তার কারণটা হচ্ছে এই প্রথমবার আমরা যে কোনো একটা ট্রেনের আনরিজার্ভড কম্পার্টমেন্টে ট্রাভেল করতে চলেছি। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু ঠিক ছিল না যে কোন ট্রেনে এনজেপি যাব। যে ট্রেনেই জেনারেল কম্পার্টমেন্টে মানে আনরিজার্ভড সেকেন্ড ক্লাসে জায়গা পাবো, বসার জায়গা, তাতেই চেপে বসবো। আমাদের ফার্স্ট টার্গেট কাঞ্চনকন্যা, আর এই এক্সপিরিয়েন্সই থাকছে আজকের এই ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের একটা নতুন ভ্রমণের গল্পে। যারা দূরপাল্লার ট্রেনের এই আনরিজার্ভড কম্পার্টমেন্টে প্রতিনিয়ত যাত্রা করেন, গরম, ভিড় এই সব কিছুকে উপেক্ষা করে শুধুমাত্র বাড়ি ফেরার জন্য বা কাজে যোগ দেওয়ার জন্য আজকের ভিডিও আপনাদের উৎসর্গ করছি। মানে ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপার সবেতেই চড়েছি, কিন্তু অনেক গল্পে উপন্যাসে পড়লেও বা দেখলেও কখনো জেনারেল কম্পার্টমেন্টে চড়ে শিলিগুড়ির মতো এই ডিস্টেন্সে যাওয়া হয়নি। ঠিক, এটা প্রথমবার। এই প্রীতিজির টিকিট কত পড়লো? সুপারফাস্ট ট্রেনের জন্য 390 টাকা দুজনে। দুজনে 390, দুজনে 300, মানে 195 করে। হ্যাঁ, এত সস্তায় এনজেপি এর আগে কখনো যায়নি। ফাঁকাই আছে ভাই। চলো উঠে ছানবিন করে দেখা যাক জায়গা আছে। ওদিকে হতে পারে চাপাচাপি করে। চল দেখি এপাশে ওদের জায়গা আছে কারো? ও আছে, তাহলে কারো জায়গা আছে। পরেরটা ট্রেনে দার্জিলিং। চলো দেখি আরেকটু এগিয়ে গিয়ে। পরেরটায় দেখ, পরেরটায় হবে, চান্স আছে। দেখি দাদা, জায়গা নেই, একেবারেই জায়গা নেই, বরঞ্চ ভিড় বাড়ছে। আমরা মনে হয় আধ ঘন্টা আগে এলে কাঞ্চনকন্যাতেই চলে যেতে পারতাম। একটু আগে চলে আসলে হতো আমাদের। চল একটু খাওয়া দাওয়া করে নিই, দার্জিলিং মেলে ট্রাই নেবো। দার্জিলিং মেলে ডেফিনেটলি পাওয়া যাবে, ডেফিনেটলি পাওয়া যাবে। দার্জিলিং কটার সময়? দার্জিলিং মেল 10টা 15-তে। আচ্ছা, এখন বাজে 8টা। রিল্যাক্স করি, খাওয়া দাওয়া করি, আমাদের কোনো তাড়া নেই। আজকে এখন এই মুহূর্তে টেম্পারেচার দেখাচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। গরম ভালোই আছে, হিউমিড, গরম থেকেও বেশি হচ্ছে, প্রচন্ড দরদর করে খাচ্ছি। অ্যাটলিস্ট 1.5 ঘন্টা আগে চলে আসতে হবে, বুঝলি তো? এসে লাইন দিতে হবে। অবশ্যই। লাইনটা দিয়ে জায়গাটা নিতে হবে। জায়গাটা পেয়ে গেলে আর কোনো চিন্তা নেই, না হলেই সমস্যা। খানিকক্ষণ এদিক ওদিক পায়চারি করে জন আহারে ঢুকে পড়লাম ডিনারের জন্য। জন আহারে তো খেলাম, আন্ডা কারি দিয়ে ডিনার, কিন্তু এখানে চরম 2 নম্বরই চলছে। আইআরসিটিসির রেট হচ্ছে 80 টাকা আন্ডা কারি, সেটা নিল 125 টাকা। আমি বলাতে বলছে যে না, আপনাকে ভাতের বদলে রুটি দেওয়া হয়েছে আর ডালের বদলে সবজি দেওয়া হয়েছে, সেই জন্য 125 টাকা। আমি চ্যালেঞ্জ করাতে বলছে বেরিয়ে যান। তো ভেতরে ক্যামেরা অনই করতে দিচ্ছে না, চূড়ান্ত রকমভাবে অসভ্যতামি করছে। এই কারণেই দিচ্ছে না ক্যামেরা অন করতে, আর কি না? হ্যাঁ, ভালো কথা। যে বিলটা আমাদের দিয়েছিল সেই বিলটা আবার ওখানে নিয়ে নিয়েছে বলতে যে খাবার দিচ্ছিল সে বিলটা কালেক্ট করে নিয়েছে। বিল চাইতে আর বিলও দেয়নি। এটা ট্রেনে অনবোর্ড যারা ক্যাটারিংয়ে থাকে তারা, এবং স্টেশনগুলোতে যে আইআরসিটিসির আউটলেটগুলো থাকে, ম্যাক্সিমাম জায়গাতেই এইটা একটা প্র্যাকটিস। এই অসাধু উপায়টা একটা প্র্যাকটিস। নম্বরে দাঁড়িয়ে আছে আজমের এক্সপ্রেস 12988 শিয়ালদা আজমের এক্সপ্রেস, আর 12 নম্বরে দাঁড়িয়ে আছে 12169 হাটে বাজারে এক্সপ্রেস। হাটে বাজারে এক্সপ্রেস 12 নম্বর থেকে ছেড়ে যাওয়ার পরে 12 নম্বরেই দার্জিলিং মেল দেবে। আমরা খেয়াল করিনি, তাই না পৃথ্বীজি? আমরা বসেছিলাম, হুট করে দেখি লাইন এতটা চলে এসেছে। আমি এখন সামনের দিকে যাচ্ছি, যদি সামনেরটায় একটু লাইন কম থাকে পৃথ্বীকে ফোন করবো। মানে এই ব্যাপারে চৌখস নয় আমরা, এটুকু বোঝা গেল। যারা অভিজ্ঞ তারা অলরেডি ওখানে বসেছিলেন।
আমরা এটা খেয়াল করতে পারিনি, এখনও হাটে বাজারে ছাড়েনি। এখন সময় হচ্ছে 9টা 8 মিনিট, এটা মনে হয় 9টা 20 বা 25-এ ছাড়বে। এই দেখুন কত লাইন হয়ে গেছে। আমি এখন একদম সামনের যে দুটো জেনারেল আছে ওখানকার স্ট্যাটাসটা দেখতে যাচ্ছি। ওখানে খালি হবে, একটু কম ভিড় হবে, যদি হয় তাহলে ওখানেই যাব। তবে একদম সামনের দুটো কম্পার্টমেন্ট একটু রিস্কি, বোঝেনি তো। এই সুপারফাস্ট ট্রেনগুলোতে একদম পেছনে দুটো জেনারেল কম্পার্টমেন্ট থাকে, আর একদম সামনে লাগেজ ভ্যানের ঠিক পরেই দুটো জেনারেল কম্পার্টমেন্ট থাকে, মানে মোট 4টি জেনারেল কম্পার্টমেন্ট থাকে। যখন সামনে গিয়ে পৌঁছালাম সেখানেও লাইন পড়ে গিয়েছে। 9টা 15 রাইট টাইম হাটে বাজারে ছাড়লো। এখানে অবস্থা একটু বেটার, লাইনটা অ্যাটলিস্ট একটু সুশৃঙ্খল দেখে বোঝা যাচ্ছে। ওপাশে একদম কেয়স, মানে এটা সামনের দিক। তো দেখা যাক পাই কিনা। শিয়ালদা হলদিবাড়ি রাজনীতি Road platform 800. For the kind attention of the passengers, please stop. शियालदा हल्दीबाड़ी राजनीति कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 12 से रवाना होगी। ঘড়িতে এখন 9টা বেজে 31 মিনিট। দার্জিলিং মেল ঢুকছে, ব্যাক পুশ করছে 12 নম্বর প্ল্যাটফর্মে। कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक সবাই এখন ব্যাগ নিয়ে দাঁড়িয়ে গেছি। আমরা যে সময় এসেছিলাম প্রীতিজি, যদি সে সময় লাইনে দাঁড়িয়ে যেতাম আমরা একদম প্রথম দিকেই থাকতে পারতাম। ঠিক, এবং গ্যারান্টেড জায়গা পেতাম। এখন জানি না, তবে এখনও পেয়ে যাবো মনে হয়। হ্যাঁ, দেখা যাক। দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড। এখানে অনেকেই আছেন যারা রেগুলার এই জেনারেল কম্পার্টমেন্টে যাতায়াত করেন। তাদের সঙ্গে কথা হচ্ছিল, যেটা বুঝলাম যদি দার্জিলিং মেলের জেনারেল কম্পার্টমেন্টে জায়গা পেতে হয় তাহলে মোটামুটি কাঞ্চনকন্যা ছেড়ে যাওয়ার আগেই এখানে চলে আসতে হবে প্ল্যাটফর্মে। এনকোয়ারি থেকে একটু জেনে নেবেন কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। জেনারেলি 12 নম্বরে দেয়, এক্সেপশনাল সিচুয়েশন ছাড়া 12তেই দেয়। তাহলে হ্যাঁ 12 ছাড়া নেই, ঠিক 12তেই দেবে। তো মোটামুটি কাঞ্চনকন্যার ছাড়ার আগেই চলে আসবেন এখানে, তাহলে পেয়ে যাবেন জায়গা। ব্যাপারটা যতটা বিশৃঙ্খল ভেবেছিলাম ততটা নয়, কিন্তু বরং বেশ সুশৃঙ্খলই। আর যারা রেলওয়ে পুলিশ রয়েছেন এখানে দারুণ সুন্দর ম্যানেজ করছেন। লাইনে কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই এখনও অবধি, সবাই অপেক্ষা করছেন। এবার যেতে দিচ্ছেন, এই পুলিশ বাঁশি বাজালো, এবার একে একে উঠবে। ওঠা শুরু হয়ে গেছে একদম ওই ফার্স্ট দরজা দিয়ে। বাপরে বাপ, শুধু ভালো না, দুর্দান্ত সিট পেলাম, দুর্দান্ত একদম সাইজ। হ্যাঁ, এই পৃথিবীতে সিট, আর এই আমার সিট। ওখানে আরপিএফরা ফটো তুলতে দিচ্ছিল না, প্ল্যাটফর্ম থেকে বললো ওঠার পরে তুলবেন, প্ল্যাটফর্মে তুলবেন না। খুব সুন্দর ম্যানেজ করেছেন। আমাদের এই কম্পার্টমেন্টটা খুলে দিল একদম পেছনে, খুব সুন্দরভাবে উঠে পড়লাম এবং এই সাইডের জায়গা পেয়ে গেলাম ফাটাফাটি। পৃথিবী এবার আর কোনো চিন্তা নেই, দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আর কম্পার্টমেন্টগুলো যা আমি দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন, এখনো পর্যন্ত কম্পার্টমেন্টগুলো আমি যা দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন। দেখ একদম ভালো। উপরে যারা শোবার তারা উপরেও চলে যাচ্ছে, উপরেও শোয়ার জায়গা রয়েছে। ওই যে ইনি উঠে মোটামুটি শোয়ার ব্যবস্থা করে ফেলছেন। শুয়ে পড়ুন। ফাটাফাটি লেগে গেছে। হ্যাঁ, প্রথম থেকেই টান টান উত্তেজনা শুরু, T20 ম্যাচের মতো ব্যাপার আর কি। জানলাটা তুলে দে। ভাবছি কোন দিক দিয়ে। তুই সুস্থ আছিস তো? কি আছে মরকট? আটি তোল।
ভরপুর হাওয়া আসবে, কোনো চিন্তা নেই। শুনুন, যারা হাপিত্তেশ করে মরেন রিজার্ভেশনের জন্য, তাদেরকে কিন্তু একটা নতুন পথ দেখাচ্ছি। মাত্র 195 টাকায় চলে যেতে পারবেন এনজেপি। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, দেখতেই পাচ্ছেন, যথেষ্ট। আর পাখাও চলছে বিন্দাস, দারুণ। একটা পাখা চলছে না, ওপাশে না, এই চালু হয়ে গেল। সব পাখাই দারুণ চলছে, বেশ খোলামেলা এবং বেশ আরামদায়ক। শুধু রাতে যখন ঢুলুনি পাবে তখন একটু সমস্যা। হ্যাঁ, সেটা একটু তো হবেই। হ্যাঁ, আমার কাছে যেটা এখনো পর্যন্ত ভালো লাগছে, বাথরুমটা আমি এখনো জানি, যখন যাবো সেটা নিয়ে বলবো। আর বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন হলে, আর এই যে পরিবেশ ঠিক আছে, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এবং ফুরফুরে একটা হাওয়া যখন আসবে, আমার মনে হয় সেটা এসির থেকে কম আরামদায়ক কিছু লাগবে না, খুব ভালোই লাগবে, আমি নিশ্চিত এটা ভালো লাগবে। আমার কোনো সন্দেহই নেই যে আমাদের জীবনের অন্যতম একটা সেরা জার্নি হতে চলেছে। আরে তুই ভাব, নাইরোবি থেকে কাম্পালা বাস জার্নির থেকে তো বেটার। অনেক বেটার বাবা। সে বাস জার্নির কথা এখনো মনে পড়লে আমার মাঝে মাঝে আতঙ্ক। হ্যাঁ, আতঙ্ক হয়। অনেক ভালো। দেখ, ট্রেন যাত্রা সবসময় আমার পছন্দের যাত্রা, বহুবার বলেছি। আর হ্যাঁ, কাজেই সব শ্রেণীতে চড়ার পর এইটা কেন বাকি রাখবে, তাই এটা এক্সপ্লোর করা। এবং এক্সপ্লোর যে করছি, সত্যি এখনও পর্যন্ত দারুণ অভিজ্ঞতা, পুরোটাই সিস্টেমেটিক ওয়েতে ওঠার থেকে শুরু হয়েছে ব্যাপারটা। পরিষ্কার পরিচ্ছন্ন কম্পার্টমেন্ট, জানলার ধারে বসার জায়গা পেয়েছি, আর কি চাই। আর যদি সঙ্গে থাকে ঝালমুড়ি, তাহলে তো আর কথাই নেই। এখনই খাবি নাকি ঝালমুড়ি? না, এখনো তো খাবারটা হজম হয়নি পুরোপুরি, একটু পরে খাবো তো অবশ্যই। দশটা 13 মিনিট, রাইট টাইম ছাড়ার 10টা 15-তে। ফার্স্ট স্টপেজ হচ্ছে 101 কিলোমিটার দূরের বর্ধমান জাংশন, পৌঁছাবে 11টা বেজে 25 মিনিটে। বর্ধমানে 3 মিনিট দাঁড়াবে, 11টা 28-এ ছেড়ে যাবে বর্ধমান থেকে। কাঁটায় কাঁটা 15 ছেড়ে দিল। একটা ছোট্ট জিনিস থাকলে এখানে খুব ভালো হতো, সেটা হচ্ছে জল রাখার জন্য কোনো রকম কোনো কিছু নেই এখানে, জলের বোতল রাখার জন্য। একটা কথা বলছি একদম মন থেকে, অনেক দিন পর না ট্রেন যাত্রাকে রিয়েলি ফিল করতে পারছি। সেই ছোটোবেলার যে ট্রেন যাত্রা, সেরকমটাই ফিল করতে পারছি। কারণ হচ্ছে এই যে খোলা জানালা, ট্রেনের আওয়াজ পুরো পাচ্ছি। এসি হলে এগুলো পাওয়া যায় না। আজকাল তো আমরা এসিতেই চড়ি ম্যাক্সিমাম সময়ই, তাই লাস্ট কবে স্লিপার ক্লাসে চলেছি ভুলে গিয়েছি, বিশ্বাস করুন। কিন্তু আজকে যখন আমরা এই আনরিজার্ভ কম্পার্টমেন্টে যাচ্ছি, খোলা জানালা, আওয়াজটাকে পাচ্ছি ট্রেনের, সেই ঘটাং ঘটাং আওয়াজ, সব মিলিয়ে মিশিয়ে ছোট্টবেলার ট্রেন জার্নি, সেটা যেন আবার ফিরে এসেছে। পৃথিবীতে একমত হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই মানে আমি এনজয় করছি। মানে আমি একটু চিন্তাতেই ছিলাম যে কীরকম পরিস্থিতি হবে, বসার জায়গা পাবো নাকি, চারিদিকে বোধহয় অনেক ভিড় হবে। তেমন কোনো ব্যাপার না, এখনও পর্যন্ত যথেষ্ট ফাঁকা ফাঁকা। আর এই জার্নিটা অবশ্যই এনজয় করছি, একটু অন্যরকম। ওয়াশরুমের অবস্থা খুবই বাজে। একটা বেসিন, তাও নোংরা, দেখতেই পাচ্ছেন, এবং সিগারেটের বার্ডস পড়ে রয়েছে, প্রচণ্ড দুর্গন্ধ। এটা একমাত্র সমস্যা, কিছু করার নেই।
দারুণ লাগছে। আসলে এসি কম্পার্টমেন্টে গিয়ে গিয়ে এত সুন্দরভাবে বাইরের দৃশ্য তো সেখানে দেখা যায় না। এখানে অনেক স্পষ্ট, অনেক উজ্জ্বল, দারুণ এনজয় করছি। আর তার সঙ্গে দারুণ হাওয়া, বুঝতেই পারছেন। আক্ষরিক অর্থে বলতে গেলে বলতে হয় হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। ভেবেছিলাম সাংঘাতিক ভিড় হবে, জায়গা না পেয়ে দাঁড়িয়ে যেতে হবে। সেসব কিছুই হলো না, বরং আমরা সেই রাতে সত্যিই একটা দুর্দান্ত ট্রেন জার্নি করেছিলাম। বর্ধমান ঢোকার কথা 11টা বেজে 25 মিনিটে, এখন স্টেশনের ঘড়িতে 11টা বেজে 45। আমরা এসে পৌঁছালাম বর্ধমানে। 1 ঘন্টা 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা 20 মিনিট লাগলো। এখানে স্টপেজ টাইম হচ্ছে জাস্ট 3 মিনিট। আওয়াজগুলো কি মধুর না? হ্যাঁ, অনেকদিন পরে বল। হ্যাঁ, এবং এতক্ষণ যে পথটা দিয়ে এলাম, মোটামুটি প্রত্যেকটা মানে কতগুলো প্ল্যাটফর্ম পেরিয়ে গেল, জনমানব শূন্য, ধুধু মাঠ, জনমানব শূন্য। অনেকক্ষণ পরে এরকম একটা জমজমাটি জায়গায় এলাম আর কি, বর্ধমানে। কিন্তু সেটাও কিন্তু এনজয় করছিলাম আমি। ওই যে জনমানব প্ল্যাটফর্ম, তারপরে ধুধু মাঠ, অন্ধকার, আর দূরে লাল, নীল, হলুদ, সবুজ লাইট সারি সারি যাচ্ছে। মানে ওটা দুর্গাপুর এক্সপ্রেস হয়েছিল, গাড়িগুলো যাচ্ছিল, দূর থেকে দারুণ লাগছিল। জলে বোতল, জলে বোতল, জল ঠান্ডা, জল ঠান্ডা। আওয়াজগুলো হেভি লাগে। এইটাই তো মিস করি, এর জন্যই তো ট্রেনকে এত মিস করি। এত সুন্দর খাওয়ার দাওয়ার, একটা এত ভ্যারাইটি আছে, এত বৈচিত্র্য আছে, যেটা অন্য কোনো জার্নিতে এরমভাবে পাওয়া যায় না। রেলপথেই পাওয়া সম্ভব এই জার্নি। এবং এই রকম আনরিজার্ভড কম্পার্টমেন্টে এটা একটা আলাদা মজা, সত্যি আলাদা মজা। রচা আছে নাকি ভাই? লাল চা দাও। কত করে গো লেবু চা? লাল চা, লেবু চা। লাল চা, লেবু চা। আচ্ছা দাও, আমাকে দাও। লাল চা, লেবু চা 50 টাকা দিয়ে দেবো না? 20 টাকা, 20 টাকা। 10 টাকা করে 20 টাকা। আহা, লাল চা, লেবু চা। ছেড়ে দিল ট্রেন। খাবার প্যাকেট, লুচি আলু, খাবার প্যাকেট। নে ওর নামবে, পরে লাগাস। তা মুড়িটা কোথায় খাবি? মুড়িটা খাবো একটু বড় থেকে। বোলপুরে দাঁড়াবে এরপরে না? হ্যাঁ, 3 মিনিটেই ছেড়ে দিল। এর পরের স্টেশন অবশ্যই বোলপুর। 12টা 20 হচ্ছে রাইট টাইম। আর এখন দেখাচ্ছে ওয়্যার ইজ মাই ট্রেন 12টা 31-এ পৌঁছাবে। এখান থেকে বোলপুরের ডিস্টেন্স হচ্ছে 51 কিলোমিটার। বর্ধমান থেকে যে সেভাবে লোকজন উঠেছে তা কিন্তু নয়, ওই কয়েকজন, সামান্যই কয়েকজন উঠেছে, ভিড় সেভাবে বাড়েইনি। চূড়ান্ত রকমের ঘুম পেলেও নিশ্চিন্তে ঘুমাতে পারছিলাম না, কারণ আমাদের ব্যাগগুলোর জন্য। এবার আমরা দুজনে দুটো পিট ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমার পিট ব্যাগে ছিল ক্যামেরা, ল্যাপটপ সহ বেশ কিছু দামি ইকুইপমেন্ট।
ওপরে ব্যাগটা কতটা নিরাপদ সে ব্যাপারে যথেষ্টই সন্দেহ ছিল। সময় এখন 12টা বেজে 36 মিনিট। আমাদের গাড়ি দার্জিলিং মেল এসে দাঁড়ালো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। 3 মিনিট দাঁড়াবে এখানে। বোলপুর শান্তিনিকেতন নিয়ে আলাদা করে বলার কিছু নেই। আপনারা আমাদের ভিডিও তো অবশ্যই দেখেছেন, অনেকবার এসেছি বোলপুর শান্তিনিকেতনে, আবারও আসবো মে মাসের 3rd উইকে বা 4th উইকে। আমাদের জননী অ্যাপার্টমেন্টের 5 তলা সবাই মিলে আসবো বোলপুরে চৈতালিতে। সেই গল্প অবশ্যই থাকবে, আমি ভিডিও করব, আপনারা দেখতে পাবেন। আমাদের টোটাল 9 ঘন্টা 50 মিনিটের যাত্রাপথের 2.25 ঘন্টা কাটিয়ে ফেলেছি। আচ্ছা, এবার এর পরের স্টেশন হচ্ছে মালদা। এখান থেকে মালদার ডিস্টেন্স হচ্ছে 184 কিলোমিটার। মালদা পৌঁছানোর কথা ভোর 4টে বেজে 5 মিনিটে। রাইট টাইমে পৌঁছাবে আশা করা যায়। এই সময়টা এই বোলপুর থেকে মালদা এটা কাটানোটাই একটা চাপের, বসে বসে কাটাতে হবে। সিগন্যাল হয়নি এখনও, 3 মিনিট দাঁড়ানোর কথা একটু বেশি দাঁড়াচ্ছে। যাই হোক, কিছু করার নেই, ভুলবো। ও, সিগন্যাল হয়ে গেছে। এইবারই হচ্ছে কঠিন সময়, বুঝলে? হ্যাঁ এবারই হচ্ছে কঠিন সময়। হ্যাঁ, ঘুম ঘুম পাবে। হ্যাঁ, মালদা অবধি। হ্যাঁ, তাই একটু ঘুমোবি, অসুবিধার কি আছে? শান্তিতে ঘুমোতে না গেলেও ওই আর কি, এখানে তো যৌবনিদ্রাটা কাজে দেবে, ফুল ফেজেট ঘুমোতে পারবি না। না, চল কিছু দেখি ওটিটিতে। হ্যাঁ, সেটারও তো ভালো হতো, কিন্তু আমি তুই মুখোমুখি, এটাই তো একটা সমস্যা না। পাশাপাশি বসলে দেখা যেত। হ্যাঁ, ওটাই। অনেকেই প্লাস্টিক পেতে বা অন্য কিছু পেতে শুয়ে পড়েছে। যারা জায়গা পায়নি তারা একদম ওই বাথরুমের সামনে বিন্দাস ঘুমিয়ে পড়েছে। মানে ব্যাপারটা ভালোই, বুঝলি? এইসব ট্রেনে এলে ওই পাতার কিছু একটা থাকলে বিন্দাস শোয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, বেশি ভেবে লাভ নেই। না, যদি প্রয়োজন পড়তো আমরাও তাই করতাম, কোনো অসুবিধা নেই। বসার জায়গা না পেলে খবরের কাগজ পেলে বসে থাকতাম, ওরকম কি আর আছে? এটাকে এনজয় করতেই তো এসছি। এ নিয়ে কোনো ডাউট নেই যে আমরা এই ট্রেন জার্নিটা আমরা দারুণ এনজয় করছি। এ নিয়ে কোনো ডাউট নেই, মানে মনের ভেতর থেকে বলছি, অনেক দিন পরে অসাধারণ লাগছে। চলো তাহলে যোগনিদ্রা হ্যাঁ, মোড অন করে নিই। শুধু একটাই টেনশন, ওই ব্যাগটা নিয়ে। ব্যাগটা আসলে এত বড় আমার ব্যাগটা যে নিচে রাখা যাচ্ছে না, তাহলে পা রাখা যাবে না, ওপরেই রাখতে হয়েছে। আমি আবার লক করে দিয়েছি, ওই বেঁধে দিয়েছি। পেরিয়ে গেলাম সাঁইথিয়া জংশন। 1টা 2 মিনিটে পেরোনোর কথা ছিল, এখন বাজে 1টা বেজে 20 মিনিট। 18 মিনিট মতো লেট। মাঝে মাঝে একটু স্লো চলছে ট্রেনটা। আর খানিকক্ষণ পরেই ডাউন দার্জিলিং মেল ক্রস করবে। আর দার্জিলিং মেলের পরেই আছে সরাইঘাট, সেটাও আসছে। আর তারপরে আছে পদাতিক। যদি ট্রেস করতে পারি তাহলে অবশ্যই দেখাবো। এটা ট্রেস করার কায়দাটা হচ্ছে 2টো ফোন লাগবে। একটা ফোনে আমি যে ট্রেনে আছি, ওয়্যার ইজ মাই ট্রেনে, সেটা দিয়ে রেখেছি। আরেকটা ফোনে, পৃথ্বীর ফোনে, আমি দেখছি হচ্ছে নিউ জলপাইগুড়ি দার্জিলিং। এখন আমরা গদাধরপুরের দিকে এগুচ্ছি, আর ওই ডাউন দার্জিলিং মেলেও গদাধরপুরের দিকে এগুচ্ছে উল্টো দিক দিয়ে। এই পেরিয়ে গেল দার্জিলিং মেল, এরপর আছে পদাতিক। আমার ফোনে আমি দেখছি আমাদের ট্রেন ওয়্যার ইজ মাই ট্রেনে দার্জিলিং মেল, আর পাশের ফোনে আমি দেখছি সরাইঘাট। মানে এখানে আমি দিয়েছি নিউ জলপাইগুড়ি টু শিয়ালদা, তো এখানেই আমি দেখতে পাচ্ছি সরাইঘাট ছাত্রায় দাঁড়িয়ে রয়েছে এখন। আর আমরা এগুচ্ছি তারাপীঠ রোডের দিকে। মানে আর খানিকক্ষণের মধ্যে এই ক্রসিংটা হবে। সরাইঘাটের পেছনে আছে পদাতিক, সেটাও আমি ওই নিউ জলপাইগুড়ি শিয়ালদা দিয়ে দেখে নিয়েছি আর কি, ওয়্যার ইজ মাই ট্রেনে পৃথ্বীর ফোনে। এভাবে ছাড়া উল্টো দিকে ট্রেন ট্র্যাক করাটা কিন্তু মুশকিল।
কোনো অটোমেটেড সফটওয়্যার নেই বা অ্যাপ নেই যেটা আপনাকে এটা বলে দেবে। সরাইঘাট স্বাধীনপুর ছেড়ে দিয়েছে আর আমরা যে এগুচ্ছি স্বাধীনপুরের দিকে, আর 3 থেকে 4 মিনিটের মধ্যেই সরাইঘাট ক্রস করবে। সরাইঘাট সরাইঘাট ক্রস করলো। 1 2 3 4 6 ডাউন সরাইঘাট, মানে এটা স্বাধীনপুর স্টেশনের কাছেই ছিল। তো এইভাবেই ট্র্যাক করা যেতে পারে ক্রসিং ট্রেনগুলোকে। এরপরেই আসছে পদাতিক, ওয়্যার ইজ মাই ট্রেনে, নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া। তো এখানে পদাতিকও চলে আসবে। এই যে পদাতিকটাকে সিলেক্ট করব। এবার এখানে দেখিয়ে দিচ্ছে, দেখুন পদাতিক কোতলপুকুর ক্রস করেছে। এবার আমি আমার মোবাইলে কোতলপুকুর থেকে কত দূরে আছি সেটা দেখে নেব। মোটামুটিভাবে 50 কিলোমিটার দূরে আছি। তাহলে এবার স্পিডটা একটু হিসেব করে নিতে হবে। মোটামুটি 100 অ্যাভারেজে চলছে, তাহলে ওটাও 100 অ্যাভারেজে চলছে, দুজনে মুখোমুখি আসছে, তাহলে গতিবেগটা ডাবল হয়ে যাবে, তাই না? তো সিম্পল ম্যাথ। তো এটা বুঝে নিয়ে মোটামুটি তার 2-3 মিনিট আগে থেকে একটু তৈরি হয়ে বসে থাকা, এই হচ্ছে গল্প। এখন ঘড়িতে সময় 1:51, পেরিয়ে গেলাম নলহাটি জংশন। কম্পার্টমেন্টে সবাই মোটামুটি ঘুমে ঢুলে পড়েছে, পৃথিবী তার আমি ছাড়া। নলহাটি পেরোনোর কথা 1:51, একদম রাইট টাইম, 1:52। ট্রেনটা মেক আপ করে ফেলেছে 20 মিনিট লেট ছিল, ঠিক করে ফেলেছে। এখন আর ঘুম পাচ্ছে না, 100% এনজয় করছি এই ট্রেন জার্নি। একটা এসি কম্পার্টমেন্টে থাকি, আরামে থাকি, এই সময় চাদর মুড়ি দিয়ে দিব্যি নাক ডাকিয়ে ঘুমোই আর কি। এখানে যেহেতু সেভাবে ঘুমোতে পারছি না, সেই জন্যে ট্রেনে করে গেলে রাতের যে রুটটা সেটা কিন্তু এনজয় করছি বলা যায় এই প্রথমবার, এবং সেটা দারুণ লাগছে। একটু আগে মনে হচ্ছিল যে ঘুমিয়ে পড়ি, কিন্তু এখন আর ঘুমের বিন্দুমাত্র ইচ্ছে নেই, পেলেও আর ঘুমাবো না। যাকে বলা যায় চেটে পুটে খাচ্ছি প্রতিটা মুহূর্ত। এই পদাতিক পেরিয়ে গেল। আমরা দুজনে একটু গল্প করছিলাম বলে খেয়াল রাখতে পারিনি, ভুলে গিয়েছিলাম যে পদাতিক পেরুবে। যাই হোক, পেরিয়ে গেল। এবার আকাশের চাঁদ দেখুন একবার। ঘড়িতে এখন 3:09। আরও 1 ঘন্টা লাগবে মালদা পৌঁছাতে। আমি তো জেগেই রয়েছি, আর বাইরে চাঁদ ওঠার পর যা লাগছে, সাধারণ একটা অভিজ্ঞতা, আবারও বলছি। দিকে এখন এনটিপিসি ফারাক্কা, আর খানিকক্ষণ পরেই ফারাক্কা পেরুবো আমরা। এটা যেটা পেরুলাম সেটা হচ্ছে ফারাক্কা ফিডার ক্যানেল। এরপরে গঙ্গা আসছে। এই যে ফিডার ক্যানেল, এটাই কিন্তু পরে গিয়ে আমাদের হুগলি নদী। আর একটুখানি আছে, এবার বেরোবো ফারাক্কা বাঁধ, গঙ্গার ওপরে। ডান দিকে দেখুন লরির জ্যাম। ফারাক্কা বাঁধের ওপরে এখন এই দেখুন গ্রিন লাইনের বাস দাঁড়িয়ে রয়েছে এখানে, সাংঘাতিক জ্যাম লেগে রয়েছে। পৃথ্বীজিৎ দেখছিস? দেখ ডান দিকে কি জ্যাম। আমরা এখন বাঁধের ওপরে, রীতিমতো জলে
সাংঘাতিক আওয়াজ আসছে। গেট খোলা অনেকগুলোই, যে গেটগুলো খোলা সেগুলোতে জলের আওয়াজ সাংঘাতিক পাওয়া যাচ্ছে। এখানে গেট বন্ধ, এই যে এখানে গেট খোলা। এই দেখ, এদিকে রাস্তা খালি আর ওদিকে জ্যাম লেগে আছে, ভাব। একটু আগে যে এনটিপিসি ফারাক্কা দেখালাম তার ক্যাপাসিটি হচ্ছে 2100 মেগাওয়াট, আর এখানে টোটাল ইউনিট, অপারেশনাল ইউনিট রয়েছে 6টি। দারুণ ঠান্ডা হাওয়া, মানে ভাবতে পারবেন না কতটা আরামদায়ক। এসি এই বাতাস দিতে পারবে না। একটাই সমস্যা, ঘুম পেলে শুতে পাচ্ছি না, তাছাড়া কিন্তু আর কোনো সমস্যা নেই। মাঝে মাঝেই ঢুলুনি যে পাচ্ছে না তা নয়, যখন পাচ্ছে তখন কষ্টকর। ওই ঘুম তীব্র পাওয়ার সময়টুকু বাদ দিলে বাকি জার্নি এত সুন্দর, রাতের রূপ অকল্পনীয় আর এত আনন্দদায়ক, মানে ভাষায় প্রকাশ করা মুশকিল। কে চাঙ্গা আছো? হ্যাঁ, তবে অল্প অল্প ঘুম যে পাচ্ছে না তা না, পাচ্ছে। আসলে সমস্যাটা ওখানেই, যখন ঘুমটা পাচ্ছে, চরম ঘুম, ঢুলুনিটা দিচ্ছে, হ্যাঁ, কিন্তু তা না হলে তুই ভাব, এই রকম ঠান্ডা হাওয়া কোন এসি তোকে দেবে? না না, অসম্ভব। প্রাকৃতিক হাওয়ার কাছে এসির হাওয়া তুলনাই হয় না দুটো। ঘড়িতে এখন 4:09 হলো। আমরা এসে পৌঁছালাম মালদা টাউনে, একদমই রাইট টাইম। 4:05 আসার কথা, এখানে স্টপেজ হচ্ছে 10 মিনিটের, 4:15 ছাড়ার কথা। সিগন্যাল হয়ে গেছে, সময় হলেই ছেড়ে দেবে। মালদায় যারা আমাদের ভিডিও দেখেন তাদের মধ্যে অনেকেই একটা অভিযোগ করেন, অনেকদিন ধরেই করে আসছেন, আমরা কেন মালদা আসিনি, কেন ভিডিও বানাইনি আজ অবধি। আমি আগেও বলেছিলাম যে খুব তাড়াতাড়ি মালদা আসবো আমরা, এবছরই আমের সময় মালদা আসবো এবং ভিডিও বানাবো। তাই তো পৃথ্বীজিৎ, হ্যাঁ, এবছর আমরা মালদা আসছি হ্যাঁ, অবশ্যই। আলাদা করে। হ্যাঁ, অবশ্যই আসছি, আমের সিজনের ভিডিও। ঠিক। এখন একটু ডাউন হয়ে গেছে, বুঝলেন তো। আরে চা খাবি নাকি? কি লাল চা না দুধ চা ভাই? কি বলছে এটা? দুধ চা মোটামুটি মেরে দিয়েছি, আর তো একটুখানি। এর পরের স্টেশন কিষানগঞ্জ, পৌঁছানোর কথা 6:30টার সময়, রাইট টাইম। তাই এখান থেকে কিষানগঞ্জের ডিস্টেন্স হচ্ছে 150 কিলোমিটারের মতো। বুঝলে, 9 ঘন্টা 50 মিনিটের আর মাত্র 4 ঘন্টা বাকি। অনেকটাই কাটিয়ে দিয়েছি, হ্যাঁ, বেশিরভাগটাই কাটিয়ে দিয়েছি। ট্রেনটা দেরি করে ঢুকলো কিন্তু ছাড়লো রাইট টাইমে, মানে 4:09 ঢুকলো, বুঝলি তো, কিন্তু 4:15 ছাড়লো। ঢোকার কথা 4:05, মানে 4 মিনিট যে দেরি করলো, তার জন্য 4 মিনিট দেরি করে ছাড়লো না। এবার আস্তে আস্তে ফর্সা হতে শুরু করলো বাইরেটা। রিজার্ভড এসি কামরায় সুখের কম্বল মুড়ি দিয়ে সকালের ঘুম ঠিক কোন জিনিসটা কেড়ে নেয় তা বুঝে গিয়েছিলাম সেই দিন। দ্রুতগতিতে চলা কুলিন দার্জিলিং মেলের সাধারণ বগির জানলা দিয়ে সেদিনের ভোরের আলো বাংলার প্রকৃতিতে ছড়িয়ে পড়তে দেখা আমাদের জীবনের সেরা দৃশ্যগুলোর মধ্যে একটা হয়ে থাকবে। হয়তো পৃথিবীর অনেক বিখ্যাত ট্রেনে চড়ে দুর্দান্ত প্রকৃতি দেখব, কিন্তু এই সোনার বাংলায় আজকের ভোরকে তাদের সবার থেকে এগিয়ে রাখবো আমরা।
এখন সময় ঘড়িতে 6:35। কিষানগঞ্জে আসার কথা 6:30, এসে পৌঁছালো 3 মিনিট দেরিতে। দারুণ চলছে গাড়ি। কিষানগঞ্জে স্টপেজ 2 মিনিট। মেঘলা আকাশের প্রেক্ষাপটে উত্তরবঙ্গের সবুজ প্রকৃতি আর চা বাগান মুহূর্তে ভুলিয়ে দিল নিদ্রাবিহীন রাতের ক্লান্তি। সেই দিন নির্দিষ্ট সময়ের মিনিট 10 আগেই আমাদের ট্রেন ঢুকে গিয়েছিল এনজেপি স্টেশনে। 15 মিনিট আগেই ঢুকিয়ে দিল এনজেপিতে। যাই হোক, শেষ হলো 9 ঘন্টা 40 মিনিটের একটা দুর্দান্ত ট্রেন জার্নি। এবং এই জার্নিটা আমাদের জীবনের একটা অন্যতম মেমোরেবল জার্নি, আমি এটা বলতে পারি। যদি এই মেসেজটা আমাদের দর্শকদের কাছেও চলে গেল যে যদি রিজার্ভেশন পাওয়া না যায় তাহলে কিন্তু এই অপশানটা সবসময় খোলা আছে, ঠিক। এবং ভেবে দেখুন, অনেকগুলো ট্রেন রয়েছে উত্তরবঙ্গ আসার জন্য। উত্তরবঙ্গ এক্সপ্রেস তো আছেই, কাঞ্চনকন্যা, পদাতিক, দার্জিলিং মেল, সরাইঘাট, এবং প্রত্যেকটা ট্রেনে কিন্তু এরকম 4টে করে জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে। যদি একটু আগে, মানে ঘন্টা 3 আগে যদি স্টেশনে চলে আসেন তাহলে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে জায়গা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে বাথরুমটা। হ্যাঁ, সেটা ওয়াশরুম যথেষ্ট বাজে, অত্যন্ত দুর্গন্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন নয়। শুধু ওই চ্যালেঞ্জটুকু যদি অ্যাকসেপ্ট করে নিতে পারেন তাহলে কিন্তু উত্তরবঙ্গে যখন রিজার্ভেশন পাওয়া যায় না, ক্রাইসিস থাকে, সেই সময় চলে আসতে পারেন জেনারেল কম্পার্টমেন্টে, এবং 195 টাকা, এত সস্তায়। দারুণ সুন্দর অপশান। যাই হোক, আমরা কিন্তু দারুণ এনজয় করেছি। আর রাতের যে রূপটা দেখলাম ট্রেনে বসে, সেটা একদম দারুণ লেগেছে। আরেকটা চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, সেটা কিছু করার নেই, সেটা রাতে ঘুম হবে না, এটুকু মেনে নিতে হবে। ওই নেক পিলো জাতীয় কিছু নিয়ে এলে সুবিধা হয়। হ্যাঁ, মানে আমরা কালকে বসে বসে যে ঢুলে পড়ে যাচ্ছিলাম তখন খুব কষ্ট হচ্ছিল। নেক পিলো জাতীয় কিছু নিয়ে আসবেন। না, রাতে ঘুম না হলে অসুবিধে নেই। হ্যাঁ, এক্ষেত্রে এই বাইরের এই জিনিস, রাতের যে ট্রেনটা যেখান দিয়ে যাচ্ছে, এর আগে তো সেইভাবে কোনোদিন খেয়াল করে দেখিনি। দারুণ হ্যাঁ, কাজে এই ট্রেনে এইটা একটা দারুণ ব্যাপার যে একদম রাতের পরিবেশটাকে একটা অন্যরকম ভাবে উপভোগ করলাম ট্রেন জার্নিটা। এবং সত্যি তুই কালকেও বলছিলি, আমাদের ছোটবেলার সেই ট্রেন জার্নিটা মনে করিয়ে দিল। একদম ফিরে এলো সেই ছোটবেলার স্মৃতি। আচ্ছা, আমরা যে এই এনজেপি এলাম তার মানে কিন্তু এই নয় যে আমরা ডুয়ার্স দার্জিলিং বা গ্যাংটকে কোথাও যাব, তা নয়। কিন্তু একটু পরেই, মানে 12:15-তে এখান থেকে ডিব্রুগড় নতুন দিল্লি রাজধানী ধরে আমরা চলে যাব নতুন দিল্লিতে। সেই গল্প আসবে এর পরের পর্বে। সেখানে শিবাজিকে গুরুত্বপূর্ণ আলোচনা করতে ডেকেছে আর কি, এই কারণে যাচ্ছে। ওর কথায় কান দেবেন না। হ্যাঁ, না, বিরাট ব্যাপার, ডেকেছে পরামর্শ করতে বিবিধ বিষয়ে। আমরা একটা রিটায়ারিং রুম পেয়ে গেছি, আমরা এখানে বুক করেছি, আস্তেই বুক করলাম। তো সেই রিটায়ারিং রুমে একটু ফ্রেশ হয়ে নেবো, ঘন্টা 3 কাটাবো, তারপর কিছু খেয়ে দিয়ে ডিব্রুগড় রাজধানী ধরবো, যা ছাড়বে এনজেপি থেকে দুপুর 12:15 আর কালকে দুপুর 1:38 পৌঁছাবে নতুন দিল্লিতে। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে এর পরের পর্বে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন জায়গা, নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই।